মাথার উপরে সূর্য মনে হয় তার সকল উত্তাপ ঝেড়ে দিচ্ছে এক মুহূর্তে। এই কাঠফাটা রোদ সর্বাঙ্গে মেখে ঘাম চিটচিটে শরীর নিয়ে দাঁড়িয়ে আছে তিন মানবী শপিং মলের সামনে। সবার হাতেই আছে ছোটখাটো বড় সব মিলিয়ে 4-5টা শপিং ব্যাগ। যে কোনো মানুষ দেখলেই বুঝবে এরা কোনো প্রোগ্রামের উদ্দেশ্যে চুটিয়ে শপিং করেছে। এদের বর্তমান উদ্দেশ্য এখন বাড়ি ফেরা। বাহিরে দাঁড়িয়ে তিনজনের মধ্যে কথোপকথন আরও কিছু কিনা বাকি আছে কিনা। যখন বুঝলো আপাতত শেষ, তখনই বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। 2 মিনিট হেঁটে রাস্তার ধারে আসতেই সজোরে একটি কার এসে তাদের সামনে ব্রেক কষল। হঠাৎ এভাবে কার আগমনে একটু ঘাবড়ে গিয়েছিল। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। এরই মধ্যে ড্রাইভিং সিট থেকে নেমে এলো সুঠাম দেহ বিশিষ্ট এক মানব। তাকে কোনো দিক থেকেই হিরোর কম লাগছে না। মানবকে দেখা মাত্রই 3 মানবীর মধ্যে একজন অন্য মানবীকে ফিসফিস করে বলল, এই নীলি, আমি তো ফিদা হয়ে গেলাম রে। প্রত্যুত্তর এলো, রাখো তোমার ফিদা, বজ্জাত উগান্ডার ফ্যাক্টরি মারার প্ল্যান করছিস, দেখাচ্ছি মজা। নীলি নামের মানবী সময়কাল বিলম্ব না করে খ্যাপা বাঘিনীর মতো বিপক্ষ দল মানবকে দাঁতে দাঁত চেপে বলল, এই যে বড় লোকের বেটা এমন ভাব করেন যেন রাস্তা আপনার বাপের টাকায় কেনা, তাই বলে কি রাস্তার মানুষজনের উপরে গাড়ি তুলে দেবেন? এ কথা শুনে মানব বিস্ময় চোখে তাকিয়ে থাকে সামনের দিকে। তারপর কথাগুলো কর্ণগোচর হয়ে মস্তিষ্কে হানা দিতেই চক্ষুদায় রক্তলাল হয়ে গেল। এটা দেখে নীলে কিছুটা ভরকে গেল। সাথে সাথে 2 কদম পিছিয়ে পাশে থাকা মানবীকে চাপা স্বরে বলল, অনিপু, আমি কি ভুল কিছু বলে ফেলেছি? অনিমা করুণ দৃষ্টিতে তাকিয়ে কিছুটা বলার জন্য হা করতেই রসাত্মক কণ্ঠে সামনে দাঁড়ানো মানবটি বলে উঠল, পাবনার পাগলা গারদ থেকে পালিয়ে আসা পাগলিগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকলে গায়ের উপরে গাড়ি কেন, আমাকেও তুলে দিতে পারি। সাথে সাথে অবাক দৃষ্টি নিক্ষেপ করলো মানবের দিকে অনিমা আর নীলি। ওদের দৃষ্টি অপেক্ষা করে মানবটি বললেন, হ্যাঁ, আই এম বর্ণ, রাফসান বর্ণ খান। তোমরা চাইলে তোমাদের পাবনায় যেতে হেল্প করব, বিশেষ করে তুমি। আমি চাইলে। তৎক্ষণাৎ কটমট চোখে তাকিয়ে তেড়ে যেতে যেতে নীলি বলল, এই যে মিস্টার বর্ণ না চর্ণ, আপনার সাহস তো কম নয়, আমাদের পাগলি বলছেন। এদিকে অনিমা ভয়ে একটা শুকনো ঢোক গিলে নীলিকে পিছনে টেনে এনে বলল, কি রে নীলি, তোর ভয় ডর নেই? এই ভর দুপুরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা ছেলের সাথে ঝগড়া করছিস? এদের এসব কাহিনী দুজোড়া চোখ এতক্ষণ পরখ করছিল। এই দুজোড়া চোখের মালিক মানব ও মানবী। যদিও মানবের ধ্যান জ্ঞান ঝগড়া বাহিনীর পেছনে থাকা মানবের দিকে রয়েছে। What happened, Borno? বেশ বিরক্ত কর্কশ গলা শুনে ঝগড়ারত সবাই গাড়ির দিকে দৃষ্টি ফেলল। তৎক্ষণাৎ ড্রাইভিং সিটের পাশের সিট থেকে বেরিয়ে এলো লম্বা ফর্সা সুঠাম দেহ বিশিষ্ট একজন মানব। এবার যেন নীলি কথা ভুলে গেছে। ফ্যাল করে তাকিয়ে আছে এগিয়ে আসা মানবের দিকে। আমার ভাই আফরোজ অহনিক খান, এমনভাবে তাকিয়ে আছো যেন এখনই খেয়ে ফেলবে। দাঁত কেলিয়ে বলল বর্ণ নীলিকে। আফরোজ অহনিফ খান, বয়স 27, লন্ডন থেকে লেখাপড়া করে 2 বছর হয়ে বাংলাদেশে ফিরে বাবার বিজনেস ও নিজের গড়ে ওঠা বিজনেস সামলাচ্ছে। দেখতে যেমন সুন্দর তেমনি রাগী, গম্ভীর, একরোখা মানুষ। পরিবারের সবাই একরোখা মানুষ হিসেবে একটু ভয় পায়, আবার ভালোবাসে। বাবা মায়ের 2 মাত্র সন্তান অহনিফ ও বর্ণ। ঢাকায় ডুপ্লেক্স বাড়িতে সপরিবারে বসবাস করে। এছাড়া সাভারে 2টো বাড়ি আর চট্টগ্রামে নিজস্ব ব্যবসার তাগিদে একটা ফ্যাক্টরি ও একটা বাগান বাড়ি রয়েছে। অহনিফের থেকে চোখ সরিয়ে কটমট দৃষ্টিতে বর্ণর দিকে তাকালো নীলি। বর্ণ একটা মেকি হাসি নীলিকে উপহার দিয়ে অহনিফকে বলল, কিছু না ব্রো। তাহলে রাস্তায় দাঁড়িয়ে এত কথা কিসের? এরেবে কারা? শেষ কথাটা নীলিদের উদ্দেশ্য করে বলল অহনিফ। তারপর দৃষ্টি নিক্ষেপ করল সবার পেছনে থাকা মানবের দিকে। সকল কাণ্ড ভীতু চোখে দেখছিল মানবটি, কিন্তু
অহনীবের দিকে তাকাতেই মুখটাও কাঁচুমাচু হয়ে গেল তার। অহনীবের দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকিয়ে যেন বাজ পড়ল অনিমার মাথায়। দৌড়ে গিয়ে বলল, অর্থি, তুই ঠিক আছিস তো? ইস, নীলের জন্য ভুলেই গিয়েছিলাম, তুইও আছিস। অর্থিকা মেহজাবিন অনার্স প্রথম বর্ষে পড়ে, বয়স 19। দেখতে মাশাল্লাহ ফর্সা, লম্বা চুলগুলো কোমর ছাড়িয়ে নিচে পড়ে। স্বভাবে নরম ভদ্র মিষ্টি ভাষী মেয়ে। অনিমা মেহেরিন অর্নি অর্থির বড় বোন, বড় ভাইও আছে, নাম অনিক আহসান। বাবা আতিফ আহসান, মা রুবি আহসান। নীলিমা নীলি অর্থির বড় চাচার মেয়ে। দুজন বেস্ট ফ্রেন্ড, তবে দুজনের চরিত্র পুরো উল্টো। অর্থি যেমন চুপচাপ নরম ভদ্র মেয়ে, নীলি ঠিক ততটাই চঞ্চল। নীলির বড় বোন নিশির বিয়ে, সেই উপলক্ষে শপিংয়ে এসেছে। বাবা আজিম আহসান, মা নীলা আহসান। আর্থির বাবারা 2 ভাই 1 বোন। সাভারে 2 তলা বাসায় 51বর্তী পরিবার। পারিবারিক ব্যবসা সামলায় অর্থির বাবা ও চাচা। আর ওর ফুপিমণি আতিফা বেগম থাকেন ঢাকাতে। অনিপু, আমার না মাথা ঘুরছে, পানি পিপাসাও পেয়েছে। নরম সুরের উত্তর দিল অর্থি। নীলি, এদিকে আয় বোন, অর্থির শরীর খারাপ করছে, পারলে একটু পানি নিয়ে আয়। অর্থিকে চাপটে ধরে বলল অনিমা। আর কোনো দিকে না তাকিয়ে নীলি দৌড়ে চলল পানি আনতে। বর্ণ, গাড়ি থেকে পানি এনে দে ওনাদের। কি বলছো ভাই? এই পাগলি বাহিনীকে পানি দিব? একটু পর মেইন পাগলি মিলিয়ে এসে পানি দেওয়ার অপরাধে আমাকে যদি কামড়ে দেয়। তৎক্ষণাৎ অহনীবের রাগী দৃষ্টি দেখে তাড়াতাড়ি গাড়ি থেকে পানি এনে দেয় অনিমাকে। পানিটা অর্থিকে খাইয়ে দিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে দিল। অনিপু, এই নাও পানি। বাপের বাপ, দুপুরে সব একদম দোকান বন্ধ, খুঁজে খুঁজে সেই লাস্ট একটা দোকান থেকে পেলাম। তাহলে পাবনার পাগলি ছাড়া পেয়েছে, দোকানপাট তো বন্ধ হবে। নীলি কিছু বলতে যাবে তখনই অনিমা বলল, থাক, এটা তোর কাছেই রাখ, রাস্তায় লাগতে পারে। আর মিস্টার বর্ণ পানি দিয়েছে, তাই এখন লাগবে না। আর কিছু বলল না নীলি। অনিমা পানির বোতলটা বর্ণকে দিয়ে ধন্যবাদ জানালো। বর্ণ মুচকি হাসি উপহার দিল। অহনীব বাঁকা চোখে ওর থেকে পরখ করছে। মেয়েটা ভীষণ মায়াবী। ফর্সা মুখ রোদের তাপে লাল হয়ে গেছে। পানির ঝাপটা দেওয়াতে মুখমণ্ডলে বিন্দু বিন্দু পানি রয়েছে। কপালে কিছু চুল লেপ্টে আছে। চোখ দুটো পিটপিট করে নিচের দিকে তাকিয়ে আছে, যেন স্নিগ্ধ শোভন হুড়পুড়ি লাগছে তাকে। ভাই, বর্ণের কণ্ঠস্বর কানে পৌঁছাতেই ভাবনা থেকে বেরিয়ে এলো অহনীব। তোকে নিয়ে বের হওয়া মানে আমার সময় নষ্ট। গম্ভীর স্বরে বলেই শপিং মলের দিকে হাঁটা ধরল অহনীব। বর্ণ দ্রুত অহনীবের পিছু পিছু গেল। যাওয়ার আগে অবশ্য নীলিকে মেকে হেসে বাই পাবনার পাগলি বলেছে, যেটার জন্য নীলিও রাগী দৃষ্টি নিক্ষেপ করেছে। শেষে নীলি, অনিমা, অর্থি ও বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজ নিশির এঙ্গেজমেন্ট, ধুমচে আয়োজন চলছে। এখন বিকেল হয়ে আসছে প্রায়। সন্ধ্যায় অনুষ্ঠান, তাই সব মেয়েদের রুবি আহসান রুমে পাঠিয়ে দিয়েছে রেডি হতে। অর্থের সাথে নীলি এসেছে রেডি হতে, আর অনিমা নিশিকে রেডি করতে হেল্প করছে। অর্থি, জানো, দেখ তো কোনটা পরবো। নীলি, এতগুলো ড্রেস নিয়ে এসেছিস কেন? সবগুলো আজ পরবি নাকি? আরে তোর মাথায় গেছে নাকি? তোকে বললাম কোনটা পরবো সেটা বলতে। আমাকে সুন্দর দেখতে হবে তো, না হলে বিয়াইদেরকে ঘোল খাওয়াবো কিভাবে? দুষ্ট হাসি নিয়ে বলল নীলি। তোর মাথায় সব সময় শয়তানি বুদ্ধি ঘোরাফেরা করে। দেখ, আজকে কিন্তু বাড়িতে পার্টি আছে, উল্টাপাল্টা কিছু করবি না, তাহলে বড় আব্বু তোকেও মারবে, সাথে আমাকেও মার খেতে হবে। সেই মুহূর্তে আরিশা, আতিফা বেগমের মেয়ে, রুমে আসতে আসতে বলল, অর্থিপু, আমাদের নতুন দুলাভাইকে তুমি দেখেছো? আহা, কি যে হ্যান্ডসাম, তোমাকে কি বলবো। না, দেখিনি, তবে আজ দেখবো। এই কিরে, তুই দেখিসনি? আমি নিশিপুর ফলে পিক দেখেছি। এই উগান্ডার ফ্যাক্টরি, আপনি আমার বাড়িতে কি করছেন? আরে এ তো দেখছি পাবনার পাগলি। শেষমেশ আমার ভাই বিয়ে করতে পাগলি বাহিনীর ফ্যামিলিকে বেছে নিল নাকি? এই দেখো না। হ্যাঁ দেখছি তো,
তুমি চাইলে আরও দেখতে পারি। কি সব বাজে বাজে কথা বলছেন? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এইসব বলা হচ্ছে? আপনার সাহস তো মাইরি কম না। তোমার বাড়ি? কই, বাড়ির কোথাও তো নাম লেখা দেখলাম না। এই, আপনি বেরোন তো, বেরোন। কি হচ্ছে নীলি, এত চেঁচামেচি করছিস কেন? পিছনে তাকিয়ে দেখে নীলা আহসান দাঁড়িয়ে আছে। মা, উনি। নীলিকে আর কিছু বলতে না দিয়ে বর্ণর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, এ কি বাবা, তুমি এখানে? কিছু লাগবে তোমার? আন্টি, আসলে আমি একটু ওয়াশরুমে যাব। টি শার্টে কফি পড়ে গিয়েছে, ক্লিন করতে হবে। চলো চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। না আন্টি, আপনাকে যেতে হবে না, আমি দেখে নিয়েছি, এখনই ক্লিন করে আসছি। ওকে? ওয়াশরুমের দিকে চলে গেল বর্ণ। এটা কি ধরনের ব্যবহার নীলি? বাড়িতে মেহমান আসলে এই ধরনের আচরণ করো সবার সাথে? না মা, আসলে। আর একটাও কথা না, যাও সবাইকে নিয়ে নিচে আসো, মেহমানের সবাই চলে এসেছে। বলেই চলে গেলেন নীলা আহসান। স্নিগ্ধ আকাশে সন্ধ্যা তারা যেন জ্বলজ্বল করছে। দক্ষিণ দিক থেকে প্রবাহমান বাতাসে অর্থির কোমল দেহখানি শিরশির করে উঠছে ক্ষণে ক্ষণে। তবে তার খুব ভালো লাগছে ফাঁকা ছাদে দাঁড়িয়ে দূর আকাশের তারা দেখতে। হঠাৎ পেছনে যেন কারো উপস্থিতি টের পেল। অদ্ভুত এক তীব্র ঘ্রাণ নাকে এসে বাড়ি খাচ্ছে। তৎক্ষণাৎ পিছনে ফিরে চমকে গেল অর্থি, সাথে সাথে দু কদম পিছিয়ে গেল। পুরুষালী অবয় দাঁড়িয়ে তার সামনে। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে গেল অর্থি। চিনতে পেরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি এখানে? আমাকে তুমি চেনো? অহনবের একটা জরুরি কল আসায় কথা বলতে ছাদে এসেছিল। চোখ পিট পিট করে তাকালো অর্থি, কিন্তু উত্তর দিল না। অহনিব সরু চোখে অর্থিকে দেখতে লাগলো। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে পুরোপুরি না হলেও ভালোই দেখতে পাচ্ছে অর্থির ভীতু মুখখানি। গায়ে বেগুনি চুড়িদার, ওড়নাটা খুব যত্ন করে মাথাসহ পুরো শরীরে জড়ানো। কৃত্রিম সাজগোজের ছিটে ফোঁটা নেই। মনে মনে আওড়ালো মাশাল্লাহ মাশাল্লাহ। জবাব না পেয়ে অহনিব আবার বলল, নাম কি তোমার? অর্থি যেন আরো জড়সড় হয়ে দাঁড়ালো। অর্থিকা মেহজাবিন। এত ভীতু কেন তুমি? নিজের নাম বলতেই কাঁপাকাঁপি লাগিয়ে দিয়েছ। এবার যেন অর্থির একটু রাগ হলো, তাই খানিকটা জোর দিয়েই বলল, এমন অন্ধকারে ছাদে অচেনা পুরুষ দেখলে যে কোনো মেয়ে ভয় পাবে, আর আপনি তো আমার খুব। বলতে গিয়েও থেমে গেল অর্থি। আমি তোমার খুব কি অর্থিকা? চমকে চোখে তাকালো অহনিবের পানে। অহনিবের মুখে অর্থিকা নামটা যেন অমৃত বাণী লাগলো। বলো অর্থিকা। আপনি আমার খুব কাছে দাঁড়িয়েছিলেন। সেজন্য ভয় পেয়েছ? হুম। নিচ থেকে নীলির ডাক কানে আসতেই অর্থি দৌড়ে নিচে নেমে গেল। অহনিব থমকানো চোখে চেয়ে রইল অর্থির যাওয়ার পানে। আনমনে আওড়ালো, তুমি খুব মায়াবী অর্থিকা। তোমারও দু চোখের মায়ের সমুদ্রে আমার সর্বনাশ দেখেছে। পার্টিতে অনেক মানুষের আগমন হয়েছে। এক প্রকার ছোটখাটো মানুষের মেলা বলা চলে। অর্থি সবাইকে এক পলক দেখে রান্নাঘরের দিকে গেল। তার মানুষের মধ্যে থাকা বরাবরই অস্বস্তি বোধ লাগে। রান্নাঘরে গিয়ে দেখে ওর মা বড় আম্মু রান্না করছে, সাথে আরও কজন হেল্প করছে। নীলা আহসান অর্থিকে দেখে বললেন, কে রে মা, তুই এখানে কি করছিস? আমার ভালো লাগছে না এত মানুষের মধ্যে থাকতে, তাই এখানে এসেছি। দেখো মেয়ের কাণ্ড, মানুষের মধ্যে থাকতে নাকি ভালো লাগছে না? এভাবে হলে নিজের বিয়েতে মানুষের ভিড় সহ্য করবি কিভাবে? ইস, আমি তো বিয়েই করব না। নীলা আহসানকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, তোমাকে তো তোমার বাবা বাড়ির খুঁটি করে রাখবে, বিয়ে করবে কেন? ব্যস্ত হাতে রান্না করতে করতে বলল রুবি আহসান। ছোট বউ, এভাবে বলো কেন? আমাদের অর্থী লক্ষ্মী মেয়ে, ওর জন্য রাজপুত্র খুঁজে আনবো আমরা, যাতে মেয়ে দেখেই বিয়ের জন্য পাগল হয়ে যায়। ভালো, খুব ভালো। ওর জন্য রাজপুত্র আর আমার জন্য রিক্সাওয়ালা। আমি তো তোমাদের কেউ না, তাই যত অভিযান আমার সঙ্গে। অভিমানী কণ্ঠস্বর ভেসে আসতেই সবাই পেছনে ঘুরে তাকায়। দেখে নীলি মুখ ফুলিয়ে কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে।
রুবিয়া হাসান চুলার আঁচ কমিয়ে নীলির পাশে দাঁড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে আদর মাখা কণ্ঠে বলল, কে বলেছে তুই আমাদের কেউ না? আর কে তোকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিতে চায়? কে আবার? এই যে সামনে দাঁড়ানো আমার মমতাময়ী তিতা করলা মা। প্রতিবাদী কণ্ঠে অর্থী বলল, একদম আমার বড় আম্মুকে তিতা করলা বলবি না নীলি। হ্যাঁ, তোর গায়ে তো লাগবেই, আদরের মেয়ে বলে কথা, আমাকে কেউ ভালোবাসে না। বলেই তোকে তোকে ভাব নিয়ে রুবিয়া হাসানের দিকে তাকালো নীলি। অমনি রুবিয়া হাসান নীলিকে বুকে জড়িয়ে আহ্লাদে সুরে বলে উঠল, এই তো আমি ভালোবাসি আমার মেয়েকে, আর আমার মেয়ের জন্য আমি প্রিন্স এনে দেবো। নীলি খুশিতে গদগদ হয়ে বলল, ও ছোট আম্মু কত ভালো। সবাই একসাথে জোরে হেসে দিল নীলির কাহিনী দেখে। পার্টি শুরু হয়ে গেছে। একটু আগে অনিনিশিকে নিয়ে এসে রায়ানের পাশে বসিয়েছে। রায়ান আহমেদ অহনিবের ছোট ফুপির শেলি বেগম তার ছেলে। ওনার হাজবেন্ড মারা গেছে 5 বছর হয়। স্বামীর শোকে অসুস্থ হয়েছে প্রায় 3 বছর, তাই একমাত্র ছেলেকে নিয়ে অহনিবদের সাথে থাকে। ঘরের এক কোণে সিঙ্গেল সোফায় বসে পার্টির সবাইকে পরখ করছে অর্থী। তখনই একটু দূরে সামনে বসা সুদর্শন পুরুষের দিকে চোখ আটকে গেল। কালো ব্লেজার, সাথে সাদা টি শার্ট ইন করে পরা, কালো প্যান্ট, কালো শু, হাতে ব্র্যান্ডের ওয়াচ, চুলগুলো জেল দিয়ে সেট করা। ফর্সা গম্ভীর মুখ নিয়ে সোফায় বসে ফোন স্ক্রল করছে অহনিব। অর্থী খুঁটিয়ে খুঁটিয়ে সবটা দেখছে। পুরুষটাকে ওর কাছে একটু অনেক বেশি সুন্দর লাগছে। অর্থেপু, তুমি এখানে কি করছো? চলো নিশাপুর কাছে, আংটি বদল হবে এখন। আরিশার কথায় ভাবনা থেকে বের হয়ে লজ্জায় নিচিকে লুচু উপাধি দিল অর্থী। তুই যা আরু, আমি ওখানে যাব না। কপট রাগ দেখিয়ে বলল নীলি। না, তুইও যাব, চোরের মতো এখানে বসে আছিস আর আমি সারা বাড়ি তোকে খুঁজে খুঁজে মরছি। তারপর ওর থেকে কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার টেনে নিয়ে গেল বরকনের কাছে। আংটি বদল শেষ হলো কিছুক্ষণ আগে। এখন সবাই বসে আড্ডা দিচ্ছে যে যার মতো। অর্থী, নীলি, আরিশা কথা বলছিল। এমন সময় একটা ছেলে এসে বলে, হাই কিউটিরা, তোমরা নিশ্চয়ই সম্পর্কে আমার বেআইন হও। দেখো, তোমাদের দেখেই বোঝা যাচ্ছে আমার থেকে ছোট, তাই তুমি করে বললাম, ডোন্ট মাইন্ড। আপনাকে তো চিনলাম না ভাইয়া। ও সরি, আমার পরিচয় দিই, আমি সিফাত, রায়ানের কাজিন। তোমরা নিশ্চয়ই নিশি ভাবির বোন। না, আমরা নিশির মায়ের মেয়ে। মুখ বাঁকিয়ে বলল নীলি। প্রশ্নের এমন উত্তর শুনে সিফাত হতভম্ব হয়ে তাকিয়ে থাকে নীলির দিকে। কিরে সিফাত, তুই পাগলি বাহিনীর লিডারের সাথে কি করছিস? এই যে উগান্ডার ফ্যাক্টরি, আপনার সমস্যা কি? আমাকে কোন দিক থেকে আপনার পাগলি মনে হয়? আর আমি যদি পাগলি হতাম তাহলে আপনি সুস্থ থাকতেন না, সেটা কি জানেন? আমি যে সুস্থ আছি তোমাকে কে বলল? শুধু শরীর সুস্থ থাকলে হয় না, মনটাকেও সবসময় সুস্থ থাকতে হয়। কি মেয়েদের মতো ঝগড়া করছিস, বাদ দে না। এই, আপনি কি বলতে চাইছেন? মেয়েরা সবসময় ঝগড়া করে নাকি? তা না হলে দেখো, তুমি এই ঝগড়ার জন্য কিভাবে চেঁচিয়ে উঠলে। এদের ঝগড়ার মধ্যে ফেসে গেছে বেচারা অর্থী। এদিক ওদিক তাকাতেই দেখলো অদরে বসা অহনিব ওর দিকেই তাকিয়ে আছে। চোখের চাওয়ায় যেন মাদকতা মিশে আছে। যে কেউ ওই চোখে 1 মিনিট তাকালে ঘোরের মধ্যে চলে যাবে না, আর তাকিয়ে থাকতে পারবে না। অর্থী দ্রুত চোখ সরিয়ে উঠে চলে গেল রুমের উদ্দেশ্যে। তুমি খুব সাধারণের মধ্যে অসাধারণ অর্থিকা, অনেক অনেক অসাধারণ। আমার চোখে তুমি মাদকতা দেখতে পাও, আর আমি তোমার এই চোখে আমার সর্বনাশ দেখতে পাই। অবশেষে আমার জাদুটনা করলে নাকি অর্থিকা? পার্টি শেষ হয়েছে, সব অতিথি বিদায় নিয়েছে। বাড়িতে এখন শুধু কিছু আত্মীয় স্বজন আর পরিবারের সদস্য রয়েছে। রাত 11:43। নীলির আগে ফুঁসতে ফুঁসতে অনিমার রুমে এলো। এখানে অনিমা, অর্থী, আরিশা, নিশি আগে থেকেই আড্ডা দিচ্ছে। নীলিকে রাখতে দেখে আরিশা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? নীলির আগে দাঁত কটমট করে বলল, আই অদ্ভুত, উগান্ডার ফ্যাক্টরির ভাইয়ের সাথে নিশি আপুর বিয়ে ঠিক হয়েছে, আমাকে কেউ আগে বলেনি কেন?
ওর কথা অর্থি আর অনিমা বুঝলেও নিশি আরিশা বুঝেনি। দুজনেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। কার কথা বলছিস তুই? নীলি এবার নিশির দিকে ফিরে ওর চিবুক ধরে একটু ঢং করে বলল, তোমার আদরের দেবর, তোমার প্রিয়তমর ভাই। এখন বুঝেছো সোনা? এবার আরিশা বলে উঠল, আই আপু, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আই বুঝকি, চুপ থাক, তোর কিছু বুঝতে হবে না। আর নিশি আপু, তুমি শোনো, নিশির দিকে তাকিয়ে, এই বিয়ে হবে না। তুমি আজই বাবাকে বলবে ছেলে ভালো না, ছেলের অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, আরও যা তা বলেই বানাবে। নীলির কথা শুনে সবাই বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কিন্তু অর্থি চুপ না থেকে বলল, কি বলছিস তুই নীলি? তোর ওই সামান্য বিষয়ের জন্য বিয়ে ভাঙতে বলতে পারিস না? তোর কাছে আমার অপমানের থেকে বিয়ে বড় হয়ে গেল? এই তুই বোন, এই তুই আমার কলিজার দোস্ত। এই, তুই বকবক বন্ধ করে সমস্যা কি খুলে বলবি? আমি বলছি শোন। তারপর শপিং মলের কাহিনী ওদের বলল। পুরাটা শুনে নিশি আর আরিশা মুখ হা করে তাকিয়ে আছে, কাঁদবে না হাসবে বুঝতে পারছে না। আচ্ছা, তাহলে এই কারণেই পার্টিতে তুমি বর্ণ ভাইয়ার সাথে ঝগড়া করেছিলে? নিশি চোখ ছোট ছোট করে বলল, কি বলতে চাস তুই? আমি একাই ঝগড়া করি? আরিশা থতমত খেয়ে বলল, আমি এটা বলেছি নাকি? আর তাছাড়া একা একা ঝগড়া করা যায় নাকি? আরিশার দিকে তেড়ে গিয়ে নীলি বলল, এ কি বলতে চাস তুই? আহ থাম নীলি, কি বাচ্চামো করছিস? নীলি মুখ ফুলিয়ে ফ্লোরে বসে পড়ল। অর্থি নীলিকে আবার বলল, ভুলটা তোর, আমি তা বলবো না, কিন্তু উনি এখন আমাদের আত্মীয় হতে চলেছে, তাই ওনার সঙ্গে আর মিসবিহেভ করবি না। না, ভুলটা আমারই। নিশি আপুকে যেদিন দেখতে এসেছিল সেদিন আমি বাসায় থাকলে কখনোই বিয়ে হতেই দিতাম না। সেদিন বর্ণ আসেনি, রায়ানের আম্মু, ওর দুই মাম্মা মামি আর ওর নানি মনি এসেছিল। হয়েছে, এসব এখন বাদ দিয়ে আমার রুম থেকে বের হ বইনরা, ঘুমাবো, অনেক রাত হয়েছে। এঙ্গেজমেন্ট পার্টির পরে আর 4 দিন কেটে গেল। সবার জীবন স্বাভাবিক গতিতে এগিয়ে চলছে। শুধু অহনীবের মনটা রেখে এসেছে সাভারে সেই মায়াবতীর কাছে, যার দরুনে দিনে সব স্বাভাবিক থাকলেও রাতে দু চোখের পাতা এক করতে পারে না। ভাই, রাতের হিমশীতল হাওয়া গায়ে মেখে দাঁড়িয়ে আছে অহনীব রুমের কর্নারের এক জানালার পাশে। কারো কণ্ঠে পিছনে ফিরে তাকালো সে। বলো। হাসি হাসি মুখ করে বর্ণ বলল, আর 5 দিন পর রায়ান ভাইয়ের বিয়ে। বাবা বলেছে তোমাকে বিয়ের জন্য ভালো কমিউনিটি সেন্টারের খোঁজ করে বুকিং করতে। অলরেডি বুকিং ডান, এটা নে। একটা ফাইল এগিয়ে দিয়ে, বাবাকে দিয়ে বল গতকালকে যে মিটিং হয়েছে সেটার কপি এখানে আছে, আর তুই আগামীকাল অফিসে গিয়ে ডিলটা ফাইনাল করবি। ভাই, আমি কিভাবে? ডোন্ট এক্সকিউজড, আমি এক কথা দ্বিতীয়বার বলবো না। কিন্তু আমার আর বলতে পারল না বর্ণ। অহনীব এর রাগী দৃষ্টি দেখে কথা ঘুরিয়ে মেকি হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন না কেন না, তুমি একবার বলো, আমি একবারই শুনছি। অফিস যেতে হবে তো যাব, ডিল ফাইনাল করতে হবে তো করব। নো প্যানিক ব্রো, তুমি রিল্যাক্সে থাকো, আসি। হ্যাঁ, টাটা, ব্যাড নাইট। ও সরি, গুড নাইট। কথাগুলো ভয়ে ভয়ে একদমে বলে বিদায় নিল বর্ণ। ওর কাণ্ড দেখে অহনীব মনে মনে ভীষণ হাসল। অহনীব কাজের প্রতি খুব সিরিয়াস, তাই কাজ নিয়ে কোনো হেলাফেলা ওর পছন্দ নয়। অর্থের রুমে খাটের ওপর বসে আরামচে ফোন স্ক্রল করছে নীলি। ওর পাশে আধশোয়া হয়ে বই পড়ছে অর্থি। তখনই রুমে অনিমা এসে ওদের দুজনের উদ্দেশ্যে বলল, তোরা সাত সকালে কি করছিস? বাইরে চল, মা বলছে আজ নাকি রায়ান ভাইদের বাসায় যেতে হবে। কেন? এঙ্গেজমেন্ট পার্টি তো আমাদের বাসায় হয়েছে, তাই রায়ান ভাইয়াদের বাসায় আর একটা পার্টি থ্রো করেছে নিশি আর রায়ান ভাইয়ের জন্য। তাহলে এখন বাইরে গিয়ে কি করব? আমার খেতে ইচ্ছা করছে না, তোমরা গিয়ে খেয়ে নাও, আমি এখন সিরিয়াল দেখবো। বড় বাবা বলেছে এখন খাওয়া দাওয়া করেই সব কিছু গুছিয়ে নিতে, দুপুরের আগেই রওনা হবে। আর কথা বলিস না, তাড়াতাড়ি চল। কিছুক্ষণ আগে
খান ম্যানশনে এসে পৌঁছেছে অর্থীরা। বিশাল বড় বাড়ি, রাজকীয় ভাব চারদিকে। মানুষজনের তেমন আনাগোনা শুরু হয়নি, কারণ পার্টি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। নীলি আর আরিশা মুগ্ধ নয়নে সবকিছু পরখ করছে। বাড়িতে প্রবেশ করা মাত্রই অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ল শেলি বেগম আর রীতা খান, অহনীপের আম্মু। অর্থিপু, বাড়িটা অনেক সুন্দর, তাই না? আরিশার কথাই অর্থী শুধু মাথা দুলিয়ে সায় জানালো। আমার তো মনে হচ্ছে কোনো স্বপ্নপুরীতে এসে পড়েছি। অর্থী এবার ড্রয়িং রুমে চোখ বুলিয়ে নিল। বিশাল বড় ড্রয়িং রুম, রুমের মাঝখানে সোফা রাখা গোল করে। দক্ষিণ পাশের দোতলায় ওঠার জন্য সিঁড়ি রয়েছে। সিঁড়ির বিপরীত পাশে কিচেন। কিচেনটা বেশ সুন্দর। ড্রয়িং রুম থেকেই দেখা যাচ্ছে রান্না বান্নার প্রস্তুতি, কারণ কিচেনের সামনে অর্ধ খোলা। এই বাড়িতে প্রবেশ করার সময় বাহিরের সবুজ খোলা জায়গায় এক পাশে ফুলের বাগান ও কিছু ফলের গাছ, তারপর সদর দরজার বেশ কিছু দূরত্বে অবস্থিত কৃত্রিম ঝর্ণাটাও খুব সুন্দর লাগছে অর্থীর কাছে। সব থেকে বেশি ভালো লাগছে কাঠগোলাপ গাছটা। বাড়ির কর্নার ঘেঁষে বড় হয়েছে গাছটা। কাঠগোলাপ মানেই অর্থীর দুর্বলতা। সব দিক বিবেচনা করলে নির্দ্বিধায় যে কেউ বলবে বাড়িটা সত্যি সৌন্দর্যের রংমহল। ওর ভাবনার মাঝেই নাস্তা পানি নিয়ে হাজির হলেন রীতা খান। কি হচ্ছে মামুনিরা? নারী কণ্ঠ পেয়ে অর্থী পিছনে ফিরে তাকালো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি মামুনি? জি, অর্থিকা মেহজাবিন। মাশাআল্লাহ, নামটা অনেক সুন্দর। তা তুমি নিশির কে হও? পাকা কথার দিন তো তোমাকে দেখিনি। ও আমার ছোট মেয়ে ভাবি। রুবি হাসানের কথায় সেদিকে তাকালো রীতা খান। মিষ্টি হেসে বললেন, আপনার ছোট মেয়ে ভারী মিষ্টি দেখতে। বিনিময়ে রুবি হাসান মুচকি হাসি দিলেন। তারপর সবার সাথে পরিচয় করালেন। এঙ্গেজমেন্টের পার্টিতে রীতা খান আর রেহানা খান অহনীবের দাদুমণি অ্যাটেন্ড করতে পারেনি কিছু সমস্যা থাকার কারণে। সেই সুবাদে সবার সাথে পরিচয় হননি। রীতা খান ও সবার সাথে কুশল বিনিময় করে সব মেয়েকে বলল গিয়ে রেডি হয়ে নিতে, সন্ধ্যার পর পার্টি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে গেস্টরা আসা শুরু করবে। উনি সারাকে ডেকে সবাইকে নিয়ে রুমে যেতে বললেন। সারা সিফাতের ছোট বোন, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। সিফাত আর বর্ণ সেম ইয়ার, মাস্টার্স। সিফাত বর্ণর মেঝো চাচার ছেলে। সারা সবাইকে নিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। নীলি আর অর্থীকে একটি রুমে নিয়ে গেল আর নিশি অনিমাকে অন্য রুমে নিয়ে গেল। আরিশা আপাতত সারার সাথে আছে। সারাকে ওর ভীষণ পছন্দ হয়েছে। অল্প সময়ের মধ্যে ভালো বন্ডিং হয়ে গেছে। মামি, 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 মামি। গলা ফাটানো চিৎকার শুনে কিচেন থেকে দৌড়ে বেরিয়ে এসে আতঙ্কিত সুরে বলল রীতা খান। হ্যাঁ হ্যাঁ বাবুই, বল কি হয়েছে? মামি প্লিজ খানা দো, পেটের মধ্যে ইঁদুর দৌড়ায়। রীতা খান রেগে গিয়ে বলল, বর্ণ, তুই এর জন্য এভাবে চিল্লিয়ে ডাকলি? জানিস আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। ওহ চাচিমা, তুমি এত ভীতু কেন? ওই বদের হাড্ডি হুদাই এমন করে, জানোই তো। সিফাত বর্ণর পেটে গুঁতা দিয়ে বলল। বর্ণ রেগে কটমট করে বলল, শালা তুই চুপ থাক, অফিস থেকে ফিরলাম মাত্র, কত কাজ করেছি জানিস? কত কাজ করিস তা ঢের জানা আমার। রেডি প্রজেক্টের 12টা বাজিয়ে ডিল ফাইনাল করতে গিয়ে উল্টো ডিল ক্যান্সেল করে এসেছিস। এখন সেটার প্যারাই পড়েছে অহনীপ ভাই। বলেই পেট ফাটিয়ে হাসতে লাগলো সিফাত। বর্ণ রেগে গিয়ে কিছু বলতে গিয়ে সিঁড়িতে চোখ পড়তেই দেখলো সেখানে নীলি দাঁড়িয়ে ঠোঁটে ঠোঁট চেপে হাসছে। নীলি এখানে কি করছে ভাবতেই মনে পড়লো আজ তো পার্টি, তার মানে ওরা এসে পড়েছে। আশেপাশে তাকিয়ে দেখলো কনের পরিবার অদ্ভুতভাবে তাকিয়ে আছে ওদের দিকে। কিন্তু নীলি হাসছে কেন? তার মানে সব শুনেছে। ও শেট, সম্মানের ফালুদা কনফার্ম। এবার দ্বিগুণ রেগে তাকালো সিফাতের দিকে। সিফাত কিছু বলতে মুখ খুলবে, তখনই বর্ণ ওর মুখ চেপে ধরে রীতা খানকে বলল, মা প্লিজ খাবার পাঠাও, খুব ক্ষুধা লেগেছে।
আচ্ছা সে না পাঠাচ্ছি, কিন্তু বাবাই কই? সেই যে সকালে বের হলো, এখনো আসেনি। ভাই মিটিংয়ে আছে, মিটিং শেষ করে এসে পড়বে, চিন্তা করো না। সিফাতের মুখ চেপে ধরে বলতে বলতে নীলির পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল বর্ণ। অর্থি স্কাই ও হোয়াইট কালার কম্বিনেশনের একটি গাউন পরেছে। গাউনটার নিচের দিক থেকে হালকা ফোলানো, নেট জড়ি সুতা ও পাথরের নিপুণ কাজ করা, স্ট্রেট লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া, কিছু চুল বা সাইড করে সামনে এনে রেখেছে। গাউনের সাথে ম্যাচিং নেটের ওড়না ডান কাঁধের ওপর থেকে সামনে এক হাত মতো রেখে বাকি অংশ পেছন থেকে কোমর জড়িয়ে বাঁ হাতের ওপর রেখেছে। গলায় ছোট্ট একটা পেন্ডেন্ট, কানে সাদা পাথরের সিম্পল ইয়াররিং, হাতে পাথরের ব্রেসলাইট, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপ বাম। বাস, অর্থির সাজ কমপ্লিট। সব কিছু মিলিয়ে অর্থিকে একদম প্রিন্সেস ইলশার মতো লাগছে। নীলি ব্ল্যাক কালারের লেহেঙ্গা পরে হালকা সাজ দিয়েছে। ওকেও নায়িকার থেকে কোনো অংশে কম লাগছে না। ওটি তোকে তো পুরো প্রিন্সেস লাগছে রে। হায় রে, আমি পুরোই ফিদা। ওর থেকে জড়িয়ে ধরে বলল নীলি। বাজে কথা বলিস না, আমার কেমন যেন লাগছে। এইভাবে সেজে নিচে গেলে সবাই আমাকে বিয়ের কোণে ভাববে। এত সাজ কেউ দেয়? বউয়ের থেকে আমার সাজ বেশি। উফ, তুই এমন কেন বলতো? এই ড্রেসটা পরে তোকে কত কিউট লাগছে, একবার দেখ আয়নাতে। তুই তো এটা নিতেই যাসনি, অনেকবার ধমক খেয়ে নিয়েছিস। আপু কিন্তু ঠিক বুঝে যে তোকে কোনটাতে কেমন মানাবে, তাই তো এই ড্রেসটা তোকে দিয়েছে। আর রইল নিচে পার্টির কথা, যদি কেউ তোকে কানে ভাবে, মানে সরি কোণে ভাবে, তাহলে একটা প্রিন্সেস খোঁজ করে তোকে বিয়ে দিয়ে দেব। আমাদের প্রিন্সেস বলে কথা, যাত্রার হাতে তো আর আমরা তাকে সঁপে দিতে পারি না। হয়েছে, আর পান দিতে হবে না। কি রে অর্থি, নীলি তোদের হলো? হ্যাঁ অনিপু, তোমরা রেডি তো? নিশিয়াপুর হয়েছে? নিশিকে পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়েছে, এখন শুধু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোদের কত কিউট লাগছে রে, পুরো এক একটা পরি। আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। আয় দেখি, নজর টিকা দিয়ে দিই। খুশিতে গদগদ হয়ে বলল অনিমা। নীলি অনিমাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে আপু। আর নজর টিকা তোমাকেও দিতে হবে, না হলে কখন যেন দুলাভাই এসে তোমাকে নিয়ে হাওয়া হয়ে যায়। হ্যাঁ অনিপু, চিন্তা হচ্ছে নিশিপুর জন্য। পার্টিতে সবাই ওকে না দেখে তোমাকে দেখে না যেন, তাহলে নিশিপুর রেগে গিয়ে শেষে বিয়েই না ক্যান্সেল করে দেয়। তবে রে পাজিগুলো, আমার সাথে মশকরা, চল এখনই নিচে। পার্টির আয়োজন করা হয়েছে খান ম্যানশনের বাহিরের খোলা জায়গায়। সুন্দর করে ডেকোরেশন করেছে কৃত্রিম ফুল আর মরিচবাতি দ্বারা। মানুষের আনাগোনা আরও মুখরিত করছে পার্টিটা। নিশি রায়ানের সাথে আছে। নিশিকে রায়ানের কলিগদের সাথে পরিচয় করাচ্ছে। ওদের থেকে একটু দূরে অর্থি, অনিমা, নীলি, আরিশা, সারা দাঁড়িয়ে আছে জুস হাতে। বড়রা সবাই বিপরীত পাশে বসে আলোচনায় মশগুল। বেশ কিছুক্ষণ পর অর্থির মনে পড়ল ফোন আর পার্স নিয়ে আসেনি, হয়তো রেডি হওয়ার সময় ওই রুমে রেখে চলে এসেছে। তাই নীলিকে বলল ওর সঙ্গে একটু বাড়ির ভেতরে যেতে। অজ্ঞাত দুজনে মিলে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরল। সদর দরজার কাছে আসতেই নীলির লেহেঙ্গার ওড়না কিছু একটার সাথে বেজে যায়। সেটা ছাড়াতে গিয়ে ওর থেকে বলে ভেতরে যেতে ও আসছে। অর্থি ওকে তাড়াতাড়ি আসতে বলে ভেতরে যায়। বাড়ির ভেতরটা একদম নীরব। অর্থি বেশ বুঝতে পারলো সবাই পার্টিতে, তাই বাড়ি ফাঁকা। অর্থি এমনিতেই সাহসী মেয়ে, কিন্তু নতুন জায়গায় নতুন পরিবেশ, তাই নীরবতা একটু গায়ে কাটা দিচ্ছে। ও ভয়কে পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। উপরে উঠে সমস্যা হলো রুমটা ভুলে গিয়েছে। অর্থি বেমালুম ভুলে গেছে কোন রুমে রেডি হয়েছে। তখন সারার সাথে রুমে গিয়েছিল আর অনিমার সাথে বের হয়ে সোজা পার্টিতে চলে গিয়েছিল, তাই রুমগুলো ঠিকঠাক দেখতে পারেনি। অর্থি দাঁড়িয়ে প্রত্যেকটা দরজা নিখুঁতভাবে পরখ করছে। কিছু একটা ভেবে পূর্ব পাশে কর্নারের রুমটাই পা চালালো। আস্তে করে ভেতরে ঢুকলো। রুমটায় চোখ তুলে তাকাতেই থ হয়ে দাঁড়িয়ে গেল। এত বড় রুম!
রুমটা পুরো বাড়ির সমান মনে হলো অর্থির কাছে। পুরো রুমে হোয়াইট ও পিঙ্ক কালার রং করা। রুমের ডান সাইডে মধ্যবর্তী জায়গায় একটু উঁচু 3 ধাপ সিঁড়ি সিস্টেম। সেখানে খুব সুন্দর একটা বেড রাখা। বেডের পাশে ছোট একটি বেড টেবিল, সেখানে একটি ল্যাম্প লাইট, তার পাশে ছোট একটি ফটো ফ্রেম। দূর থেকে ফটোটা স্পষ্ট দেখা না গেলেও অর্থে বেশ বুঝতে পারলো ওই ছবিটা অবশ্যই কোনো যুবকের কথা ভাবতেই বুকের মধ্যে ধক করে উঠল। আল্লাহ, ভুল করে কার না কার রুমে চলে এসেছি। কেউ দেখলে মান সম্মান কিচ্ছু থাকবে না। এক্ষুনি আমাকে পালাতে হবে এখান থেকে। কথাগুলো ভেবেই আর কোনো দিকে নজর না দিয়ে দরজার দিকে পা বাড়ালো। অর্থি তাড়াতাড়ি পা চালিয়ে যেতেই কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। ভয়ে চোখ কুঁচকে পড়া থেকে বাঁচার জন্য কিছু একটা শক্ত করে আঁকড়ে ধরল। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর যখন বুঝল ও পড়েনি, বরং ওকে কেউ দুহাতে জড়িয়ে আগলে রেখেছে, তখন চোখ পিটপিট করে তাকাতেই সামনে ভেসে উঠল ক্লান্ত মুখশ্রী। অর্থি খুব নিখুঁতভাবে পরখ করতে লাগলো ওকে জড়িয়ে রাখা পুরুষালী হাত দুটোর মালিককে। ক্লান্ত মুখ, এলোমেলো চুল, শার্টের ওপরের বোতাম দুটো খুলে রাখা। হয়তো কাজ থেকে মাত্র ফিরল। এসব ভাবতে ভাবতে যখন অর্থির মনে পড়ল ও এখনও অহনীপের সাথে জড়িয়ে আছে, ছিটকে দূরে সরে গেল। লজ্জায় মরি মরি অবস্থা। একে তো পরপুরুষ, তার উপর এত কাছে। ছি! তুমি এখানে? অহনীপের গম্ভীর স্বর কানে পৌঁছাতেই অর্থি আরও মিহিয়ে গেল, যেন এবার অহনীপ পরখ করল অর্থিকে। চোখ ঝলসানো রূপে দাঁড়িয়ে আছে মানবীটি। অহনীপের দৃষ্টি গিয়ে আটকালো অর্থির গলায় থাকা পেন্ডেন্টের কাছে কালো কুচকুচে তিলটায়। অহনীপ যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে। অর্থি নিজের দিকে তাকিয়ে বুঝতে পারছে সামনে দাঁড়ানো মানবটি ওকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করছে, যেটা ওর অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সরি, আমি আপনাকে না দেখে। একটু বলে অর্থি চোখ তুলে তাকালো অহনীপের পানে। অহনীপ তখনও ঘোরের মধ্যে। অর্থি আর কিছু না বলে দ্রুত পা বাড়ালো এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে, না হলে লজ্জায় সে মরে যাবে। অর্থি চলে যেতেই অহনীপের ঘোর কাটল। তুমি আমার রুমে কি করছিলে? অহনীপের প্রশ্ন শুনেই অর্থি থমকে যায়, কিন্তু পেছন ফিরে তাকায় না। অহনীপ আবারও একই প্রশ্ন করে। এবার অর্থি পেছন ফিরে নিচের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, আমি তো সারার রুমে রাখা ফোন আর পার্স নিতে এসেছিলাম, কিন্তু ভুলবশত রুমটা চিনতে না পেরে আপনার রুমে প্রবেশ করেছি। সরি। কথাগুলো যেন মিষ্টি সুরের ন্যায় লাগলো অহনীপের কানে। কিছুক্ষণ তাকিয়ে থেকে সামনে এগিয়ে গিয়ে একটা রুমের দরজা খুলে বলল, এটা সারার রুম, ভিতরে যাও, তোমার প্রয়োজনীয় জিনিস নিয়ে আসো। জি। অর্থি ধীর পায়ে রুমে ঢুকে আশেপাশে তাকিয়ে দেখলো ড্রেসিং টেবিলের ওপর তার আকাঙ্ক্ষিত জিনিসগুলো। সেগুলো হাতে নিয়ে একইভাবে রুম থেকে বেরিয়ে এলো। একবার অহনীপের পানে চেয়ে দেখলো ওর দিকে তার দৃষ্টি নিবদ্ধ। অর্থি আবার নিচের দিকে তাকিয়ে আলতো স্বরে বলল, ধন্যবাদ ভাইয়া। অহনীপের দৃষ্টি শুরু হলো। আমাকে ভাইয়া বলছে? সিরিয়াসলি? আমি ওর ভাই মনে হয়? ওর সাথে আমার ভাই বোনের সম্পর্ক? ও গড, এই মেয়ের জন্য শেষে পাগল না হয়ে যায়। অহনীপের ভাবনার মাঝে অর্থি নিচে চলে গেছে। হেই পাবনার পাগলি, কি খবর? ফ্লোরে বসে খাবারের জন্য কান্না করছো নাকি? নীলি ওড়নাটা ছাড়ানোর জন্য নিচু হয়ে বসেছিল। বর্ণের কথা কানে পৌঁছাতেই উঠে দাঁড়িয়ে বর্ণের দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, না, পাগলিরা খাবারের জন্য ফ্লোরে গড়াগড়ি করে খেয়ে কান্না করে না, বরং খাবার ছিনিয়ে নিয়ে খায়। বাহ, ভেরি স্মার্ট গার্ল। হ্যাঁ, তা তো হতেই হবে। আমি আবার অন্যদের মতো এই বয়সে এসেও মাম্মি মাম্মি বলে ফিডার খাওয়ার জন্য চিল্লিয়ে বাড়ি মাথায় করি না। বর্ণ বেশ বুঝতে পারলো তখনকার কথা নিয়ে নীলি ওকে ভালো মতন পচাবে। আহারে বর্ণ খান, তোর মান সম্মান সত্যিই ফালুদা হয়ে গেল। মনে মনে নিজেকে হাজার খানেক বকলো বর্ণ। এদিকে বর্ণকে অপদস্থ করে মনে মনে ভীষণ আনন্দ পেল নীলি। তারপর
বর্ণকে ভাব দেখিয়ে বলল, হ্যাঁ, আমাকে পাগলি পড়ে কোথাকার কোন বাচ্চা? বলে চুলগুলো বর্ণের মুখের উপর ঝামটা মেরে চলে গেল বাড়ির মধ্যে। বর্ণ চুলের ঝামটা খেয়ে মুখ হা করে নীলির যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। নীলির ওকে বলা বাচ্চা কথাটা হয়তো কানে পৌঁছায়নি। পার্টি এখন জমজমাট, বরকনে গল্পে মশগুল, গেস্টরা খাওয়া দাওয়ায় ব্যস্ত, ছেলেমেয়েরা আলাদা দুটি গ্রুপে আড্ডায় ব্যস্ত। অহনি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পার্টিতে জয়েন করেছে, কিছুক্ষণ হয়। এখন ফোন আসায় ভিড় ঠেলে বেরিয়ে ফাঁকা জায়গায় এসে কথা বলছে। হঠাৎ কারো খিলখিল হাসির ঝংকার শব্দ কানে প্রতিধ্বনি হতেই পাশ ফিরে তাকালো আর দৃষ্টি থমকে গেল হাস্যোজ্জ্বল অর্থির দিকে। এই প্রথম অর্থিকে এভাবে হাসতে দেখল। শিরদাঁড়া বেয়ে শীতল হাওয়া বয়ে গেল যেন অহনিভের। এমন হাসির ঝংকার তোলা প্রতিটি শব্দ ওর বক্ষস্থলে গিয়ে ঠেকল। মনে মনে আওড়ালো, মাশাল্লাহ মাশাল্লাহ। আজ নিশির হলুদ, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, বড়রা নানান কাজে ব্যস্ত। বাড়ির ছাদে স্টেজ সাজানো হয়েছে, ছেলেরা সবাই ছাদে আর মেয়েরা রেডি হচ্ছে। নিশিকে অনিমা আর পার্লারের মেয়েরা সাজিয়ে দিচ্ছে। অর্থির রুমে অর্থি, নীলি, আরিশা সাজছে। হলুদের ড্রেস, কোট, শাড়ি আর পাঞ্জাবি। কিন্তু অর্থি শাড়ি পরবে না, কারণ ও শাড়ি সামলাতে পারে না। তার উপর বাড়িতে এত মানুষ, শাড়ি পরলে অবশ্যই ওকে খান ম্যানশনের পার্টির মতো সাজতে হবে, যেটা ও কিছুতেই চায় না। কিন্তু নীলি আর আরিশা ওর কথা শোনার পাত্রী না। তবে অর্থিও দমে যাওয়ার মেয়ে না। ওদের কথা শুনে শাড়ি পরলে যদি কোনো কেলেঙ্কারি ঘটে, মান সম্মান কিছু থাকবে না। তাই এক প্রকার যুদ্ধ করে শাড়ি বাদে হলুদ চুড়িদার পরেছে। তবে নীলি ওকে সতর্কবাণী দিয়েছে, কালের শোধ তুলবে। আরিশা, অর্থি আর নীলি কোথায়? একটু আগে অনেক ভাইয়া আপুদের কি কাজে যেন ছাদে ডেকে নিয়ে গেল। গিয়ে বল নিচে আসতে। কেন আম্মু? ছেলের বাড়ি থেকে হলুদের তত্ত্ব নিয়ে এসেছে, ওদের আপ্যায়ন করতে হবে। বড়রা অন্য কাজে ব্যস্ত, ওদের এখনই নিচে আসতে বল, তাড়াতাড়ি যা। আচ্ছা। ড্রয়িং রুমে অহনীব, বর্ণ, সিফাত, সারা বসে আছে। অহনীব আসতে চাইছিল না, কিন্তু এত গুরুত্বপূর্ণ কাজ এই তিনজনের হাতে ছাড়া মানে ঘোর গন্ডগোল পাকানো, তাই বাধ্য হয়ে আসতে হলো। অর্থি নীলি নাস্তা হাতে এগিয়ে এলো ওদের কাছে। সোফার দিকে তাকাতেই দেখতে পেল পাঞ্জাবি পরিহিত যুবককে, যে এখন এক ধ্যানে ফোন স্ক্রল করছে। শুভ্র কালারের পাঞ্জাবি, গায়ে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে, যার দরুনে পেশিবহুল হাত দুটো স্পষ্ট। চোখ নামিয়ে নিল অর্থি, নিজেকে কড়াভাবে শাসালো, নির্লজ্জভাবে তাকিয়ে থাকার জন্য। তারপর আস্তে ধীরে এগিয়ে গিয়ে টি টেবিলে নাস্তা পানি রাখলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? নীলি সবার দিকে একবার চোখ বুলিয়ে অহনীবকে বলল। অহনীব চোখ তুলে তাকালো, কিন্তু নীলির দিকে নয়, ওর পাশে দাঁড়ানো মানবটির দিকে। বিয়ে বাড়িতে হলুদের দিনে ওর থেকে এত সিম্পল ড্রেসে দেখে খুব অবাক হলো, আবার ভালোও লাগলো, কারণ হলুদ চুড়িদারেও ওর থেকে ভীষণ সুন্দর লাগছে ওর কাছে। ভাইকে সালাম দিলে আমাদের কেন দিলে না? বর্ণের কথায় চোখ পাকিয়ে তাকালো নীলি আর বলল, সবাইকে সালাম দিয়েছি, শুধু কেমন আছেন কথাটা আনিফ ভাইকেই বলেছি, বুঝেছেন? সিফাত বুঝতে পারলো নীলির সাথে বর্ণের ঝামেলা লেগে যেতে পারে যে কোনো মুহূর্তে, তাই বর্ণর কাছে ঘেঁষে ফিসফিস করে বলল, আর আমি এখানে মেয়েদের মতো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাবি না। পাশেই বাঘ বসে আছে, একবার থাবা দিয়ে ধরলে কিন্তু বাঁচা অনিশ্চিত। বর্ণ একবার আর চোখে অহনবীর দিকে তাকিয়ে দেখলো ওর দিকেই তাকিয়ে আছে ভ্রুকুচকে। পরিস্থিতি এড়ানোর জন্য ভয়ে ফাঁকা ঢোক গেলে নীলিকে বলল, জি বিআইন সাহেবা, আপনি কেমন আছেন? এইগুলা নাস্তা আমাদের জন্য, তাই না? ধন্যবাদ ধন্যবাদ, আমাদের এত আদর আপ্যায়ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। নীলি হঠাৎ বর্ণের এহেন আচরণের কারণ খুঁজে পেল না, কিন্তু বুঝেছে ও কিছু একটা ভয় পেয়েছে। তাই আর কথা না বাড়িয়ে নাস্তা পরিবেশন করে
ওর থেকে এদিকটা দেখতে বলে কিচেনের দিকে গেল। তখনই অহনীপ উঠে দাঁড়িয়ে ওর থেকে উদ্দেশ্য করে বলে, আমাকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিতে পারবে? ফ্রেশ হবো। অর্থি জি আসেন বলে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। অর্থি আগে আগে হাঁটছে, অহনীপ ওর পেছনে আসছে। হঠাৎ নজর আটকে যায় অর্থির মোটা কালো বেনিতে, যেটা ওর মাথায় দেওয়া ঘোমটার নিচে কোমরের দিকে উকি দিচ্ছে আর হাঁটার সাথে দুলে দুলে নাচছে। ওয়াশরুমের কাছে আসতেই অর্থি নিচের দিকে তাকিয়ে বলল, আপনি ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি ড্রয়িং রুমে আছি। বলেই আবার পা চালালো ফিরে আসতে। তখনই অহনীপ ডাকলো। অর্থিকা? সাথে সাথে অর্থির বুকের মধ্যে ধক করে উঠল। না, ভয় না, অন্যরকম অনুভূতিতে। হ্যাঁ, অনুভূতি। এই লোকটার কণ্ঠে অর্থিকা ডাকটি অন্যরকম অনুভূতি জাগ্রত করে আর্থির মনে। অহনীপের পানে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। হয়তো এই দৃষ্টি অহনীপ বুঝল, তাই মোলায়েম কণ্ঠে বলল, সাধারণের মাঝেও তুমি অসাধারণ। শুধু কি আমার চোখে, নাকি পুরো ধরনের কাছে? ওর থেকে কথার মানে বুঝল না, ও বুঝল না। তাই তো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো যুবকের দিকে। অহনীপ দু কদম এগিয়ে আসলো। অর্থি ঠায় দাঁড়িয়ে রইল। ও যেন কথার মানে খুঁজতে ব্যস্ত। অহনীপ আর একটু এগিয়ে এসে অর্থির কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, আমাকে বেসামাল করো না মেয়ে। একবার যদি তোমাতে বেসামাল আমি হয়ে যাই, তাহলে তোমাকে সারা জীবনের শাস্তি ভোগ করতে হবে। কথাটা বলেই অহনীপ চলে গেল। এদিকে অর্থের ভেতরে অদ্ভুত এক ঝড় বয়ে গেল। শরীর শিরশির করে উঠল। কি বলে গেল উনি? আমাকে বিপদ সংকেত দিল নাকি সতর্ক করলো? অহনীপ চলে গেছে বর্ণদের রেখে প্রায় ঘন্টাখানেক। ওর নাকি অফিসে আর্জেন্ট কাজ পড়ে গেছে, তাই গাড়ি নিয়ে সোজা অফিসের উদ্দেশ্যে বেরিয়েছে। বর্ণরাও রওনা হয়েছে কিছুক্ষণ আগে। সিফাত ড্রাইভিং সিটে বসেছে, ওর পাশে বর্ণ, আর পেছনে সারা ঘুমে। তুই একটা জিনিস খেয়াল করেছিস? ড্রাইভিং করতে করতে বলল সিফাত। কি? অনিপ ভাই অর্থিকে কেমন কেমন চোখে যেন দেখে। কেমন কেমন চোখ হয়? আগে তো জানতাম না। বর্ণ, হেয়ালি করিস না, আই এম সিরিয়াস। তাছাড়া তখন নিশি ভাবির বাড়িতে যা দেখলাম তাতে আমার খুব সন্দেহ হচ্ছে। বর্ণ এবার নড়ে চড়ে বসে সিরিয়াস ভঙ্গিতে বলল, যা বলবি ক্লিয়ার করে বল। আরে অনিপ ভাই, যে ওয়াশরুমে গেল অর্থির সঙ্গে, তার একটু পর তো পিছু পিছু আমিও গেলাম ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম ওদিকটা যেতে দেখলাম ভাই অর্থির খুব কাছে দাঁড়িয়ে আছে। দৃশ্য দেখে আমি টাটকে গেছি আর সামনে না গিয়ে সোজা ড্রয়িং রুমে এসেছিলাম। ভাই আমাকে দেখেনি হয়তো, তাই এখনো জীবিত আছি। তুই ভুল দেখোস নাই তো? আমাকে কি তোর মতো কানা মনে হয় ইডিয়েট? এমনে বলিস না। বর্ণ বাকি কথা বলার আগেই সিফাত আবার বলল, এছাড়া লাস্ট পার্টির দিন একটা কাহিনী হয়েছে, আমি অ্যাক্সিডেন্ট ভেবে কাউকে বলিনি। বর্ণ বিস্ময় চোখে তাকিয়ে বলল, কি হয়েছিল? সেদিন আমি পার্টির জন্য রেডি হয়ে যখন রুম থেকে বেরোতে যাব, হঠাৎ অহনীপ ভাই এর রুমের সামনে চোখ পড়তেই দেখি। এটুকু বলে থামলো সিফাত। পেছনে তাকিয়ে দেখলো সারা জাগনা আছে কিনা। এই কথা যদি বেফাস হয় আর অহনীপ একবার যদি জানে এগুলি সিফাত বলেছে, তাহলে কপালে কি আছে কেউ বলতে পারবে না। এদিকে বর্ণ টান টান উত্তেজনায় হাঁসফাঁস করছে, পুরো কথা শোনার তার জন্য। সিফাত গাড়িটা আস্তে করে থামিয়ে বর্ণের কাছে কিছুটা সরে এসে ফিসফিস করে বলল, দেখি অনিপ ভাই আর অর্থী একে অপরকে জড়িয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। জানিস কারো চোখের পলকই পড়তেছিল না। আহ, কি রোমান্টিক সিন ভাই। বর্ণর যেন বিস্ময়ের শেষ নেই। ওর ভাই কোনো মেয়ের এত কাছাকাছি থাকবে বা আসবে, এটা ভাবাও দুষ্কর। কারণ অহনীপ কোনো কালেই মেয়েদের পছন্দ করে না। মা বাবা কত বলে বিয়ের জন্য, কিন্তু অহনীপের এক কথা, বিয়ে সংসার তার জন্য না। তাও বিয়ে নিয়ে যদি বেশি প্যারা দেয়, তাহলে ও দেশের বাইরে চলে যাবে, আর ফিরবে না। রিতা খান বড় ছেলের রাগ সম্পর্কে খুব ভালো জানে, তাই ছেলেকে কাছে ছাড়া করার ভয়ে বিয়ের কথা আপাতত বন্ধ রেখেছে। বর্ণ তৎক্ষণাৎ
সিফাতের গাল টেনে বলল, ও আমার জানের শত্রু। কি শুনালি আমার হিটলার ভাই প্রেম করে? আমি খুশিতে পাগল হয়ে যাব বন্ধু। সিফাত বর্ণের বকবক শুনে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, তোর ফাউল পেঁচাল অফ কর। আর আমি কখন বললাম অহনিফ ভাই প্রেম করে? এবার বর্ণের মুখ চুপসে গেল। কি, তাহলে কি ভাই প্রেম করে না? আমি কিভাবে জানবো? কিন্তু তোর এই হিটলার ভাইয়ের দ্বারা যে প্রেম অসম্ভব, সে পাগলও জানে। বর্ণ কাঁদো কাঁদো হয়ে বলল, তাহলে আমার কি হবে বন্ধু? এই কষ্ট আমি কারে দেখাবো? তোর আবার কি হবে? কি যাতা বলছিস, মাথা গেল নাকি? বুঝোস না কেন? ভাই বিয়ে না করলে আমারও বিয়ে হবে না। আর কতদিন বউ ছাড়া থাকবো? কিছু কর বন্ধু। এই, তোর বকবক বন্ধ করবি? এখন তো মনে হচ্ছে তোকে বলেই বড় ভুল করে ফেলেছি। দেখ ভাই, বিয়ে না করলে কিন্তু তোরও বিয়ে হবে না। তখন তোর বিয়ে করার আগেই তোর বউকে অন্য কেউ বিয়ে করে নিবে। খুব ভালো হবে সেটা। সিফাত চোখ ছোট ছোট করে তাকিয়ে বর্ণের কথাগুলো ভাবতে লাগলো। বর্ণ আবার বলল, আচ্ছা, আমরা চেষ্টা করলে তো ভাই আর অচির মধ্যে এটিস পিটিস করাই দিতে পারি। কি বলতে চাস? দেখ সিফাত, তুই যা বললি তাতে মনে হচ্ছে আরিফ ভাই আর অথির মধ্যে কিছু একটা আছে। আর যদি না থাকে তাহলে আমরাই কিছু একটা করে দিব ওদের মধ্যে। অ্যাটলিস্ট মাথায় কিছু ভালো বুদ্ধি এসেছে। দেখতে হবে না ছেলেটাকে? আজ নিশির বিয়ে সকাল থেকে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। বিয়ে উপলক্ষে পুরো দমে কাজ শুরু করেছে সবাই। বিয়েটা নিশিদের বাড়িতেই হবে, যদিও তাদের বিয়ের জন্য খান পরিবার বড় একটি কমিউনিটি সেন্টার বুকিং করেছিল। কিন্তু নিশি বলেছে বিয়ের পর ও এ বাড়ি থেকে বিদায় নিতে চায়। ছোটবেলা থেকে অনেক স্মৃতি এ বাড়ির আনাচে কানাচে রয়েছে, তাই জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তটাও এ বাড়ির চার দেয়ালে সীমাবদ্ধ করতে চায়। ওর কথাকে সবাই গুরুত্ব দিয়ে বিয়ের আয়োজন বাড়িতে করা হয়েছে এবং খাওয়া দাওয়ার জন্য স্টেজ সহ প্যান্ডেলের ডেকোরেশন করেছে বাড়ির পাশে খোলা বড় জায়গায়। কথা হয়েছে নিশিকে নিশির রুমে বিয়ে পড়িয়ে তারপর ওকে নিয়ে স্টেজে রায়ানের কাছে বসানো হবে। সে অনুযায়ী বিয়ের তোড়জোড় চলছে। এখন দুপুর, বর নাকি রওনা হয়ে গেছে, তাই ছোটরা সবাই কিভাবে গেট ধরবে, কত টাকা নেবে সে বিষয়ে প্ল্যান করছে। এদিকে অর্থি আর নীলির মধ্যে চলছে আর এক যুদ্ধ। হলুদে যেহেতু অর্থি শাড়ি পরেনি, তাই আজ ওকে শাড়ি পরিয়ে ছাড়বে নীলি। করলো তাই, অর্থিকে লাল শাড়ি পরিয়ে দিল এবং সুন্দর করে সাজিয়ে দিল। আরে অর্থিপু, তোমাকে একদম লাল টুকটুকে বউ লাগছে। রুমে ঠুকতে ঠুকতে বলল আরিশা। দেখতে হবে না সাজিয়েছে কে? ভাব নিয়ে বলল নীলি। আমার কিন্তু একটুও ভালো লাগছে না, কেমন অস্বস্তি ফিল করছি। রাখ তোর ফালতু কথা, আর আমি রেডি হবো সর। ওর থেকে সামনের থেকে সরিয়ে রেডি হতে নিল নীলি। হ্যাঁ নীলি আপু, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে অর্থিপুকে নিয়ে নিচে আসো। দুলাভাই নাকি রওনা দিয়েছে, গেট ধরতে হবে। আমি গেলাম। চলে গেল আরিশা। আমি গেট ধরবো না। কেন? কেন যাব না তোকে কিভাবে বলবো নীলি? ওই লোকটাকে দেখলেই আমার বুকের ভেতর হাতুড়ি পিটায়। তার উপর কালকে যে বিপদ সংকেত দিয়েছে, ভয়ে আমার হাত পা আসর হয়ে আসছে। আমি তো ঠিকই করে নিয়েছি, আর কখনো ওই লোকটার সামনেই যাব না। ইস আল্লাহ, চোখ দুটোর কি চাহনি, ভাবলে গায়ে কাটা দেয়। না না, কোনোভাবে তার সামনে যাওয়া চলবে না। অর্থি মনে মনে কথাগুলো ভাবলেও মুখে বলল, তোর মর্জিতে শাড়ি পরে সেজেছি, এইটাই অনেক, আর কিছু আশা করিস না। তুই না গেলে আমার একা ভালো লাগবে না। প্লিজ আপু, আমার সাথে এমন অবিচার করিস না। দেখ, ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। আমি গেটে যাব না, ব্যাস। ওকে, আমিও যাব না, রেডিও হব না। কোথায় ভেবেছিলাম একমাত্র বড় বোনের বিয়ে, অনেক অনেক মজা করব। সে কি আর আমার কপালে আছে? আমার ফাটা কপাল। কথাটা আফসোস সুরে বলে নীলি মেকআপ করতে বসলো। অর্থি ওর দিকে ছোট ছোট করে তাকিয়ে বলল, যাবি না, রেডি হবি না, তাহলে মেকআপ নিয়ে বসলি কেন? বলেছি রেডি হব না, এটা তো বলিনি মেকআপ করব না। বলেই গাল ফলিয়ে মেকআপ করতে লাগলো নীলি। অর্থির বোঝা শেষ, নীলি আজ ওকে কোনোভাবেই নিস্তার দেবে না।
নীলি, অর্থি, আরিশা দাঁড়িয়ে আছে গেটের সামনে। উদ্দেশ্য বরের থেকে টাকা নিয়ে গেট ছেড়ে দেওয়া। মাত্রই বরের গাড়ি এসে থেমেছে কনের বাড়ির গেটের সামনে। সাথে সাথে আজিম আহসান, আতিফা হাসান এগিয়ে গেলেন তাদের সাথে কুশল বিনিময় করার জন্য। এদিকে অর্থীদের পেছনে এসে দাঁড়ালো অনেক, কারণ সে চায় নীলিরা বরপক্ষের সাথে কোনো ঝামেলা করুক। ওরা টাকা যা দিবে তাই নিয়ে আপোষে গেট ছেড়ে দিবে, এটাই ভাবনা। রায়ানকে মাঝে রেখে ডান পাশে বর্ণ, বা পাশে সিফাত এসে দাঁড়ালো কনে পক্ষের সামনে। বাকিরা পেছনে, বড়দের আতিফ হাসান ভেতরে নিয়ে যাচ্ছে। তার মতে এখানে ছোটদের মাঝে কাজ নেই বড়দের, আর তাছাড়া অনেক তো আছে সামনে নেবে। আসসালামু আলাইকুম বিআইন সাহেব। হাত উঁচু করে সুর টেনে বলল বর্ণ। সেমভাবে নীলিও উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহাব। কেমন আছেন বেআইন সাহেব? বুকে বড় জ্বালা। বুকে হাত দিয়ে ঢং করে বলল আরিশা। সিফাত আরিশার বলার ভঙ্গি দেখে চোখ বড় বড় করে আবার বলল, কিসের জ্বালা বেআইন সাহেব? নীলি ডান হাত উঁচু করে তর্জনীয় বুড়ো আঙ্গুল ঘষে বলল। টাকার বড় জ্বালা। বর্ণ পেছন থেকে সারাকে টেনে এনে নীলিদের উদ্দেশ্যে বলল, এরা টাকার জ্বালায় মরে কেন? কন্ত দেখি খালা। এই ভাইয়া, আমি তোর কোন জন্মের খালা লাগি? ও সরি বনু, মিস্টেক। হয়েছে, এখন আমাদের পাওনা দাওনা মিটিয়ে দুলাভাইকে নিয়ে ভেতরে আসুন। অবশ্যই তোমাদের পাওনা দাওনা পাবে, কিন্তু তার আগে আমাদের পাওনা দাওনা মিটাও। আপনাদের কিসের পাওনা দাও না? কেন আমাদের ভাবিকে আগে আমাদের বুঝিয়ে দাও, তারপর তোমাদের সব পাওনা দাওনা মিটিয়ে দেবো। জীবনেই প্রথম বরপক্ষ হয়ে আসছেন নাকি বিআই সাহেব? কখনো শুনেছেন গেটে শালিদের টাকা না দিয়ে বর আগে বউকে বুঝে নিয়েছে? আরে পাবনার পাগলি থুরি বিআইন সাহেবা, আধুনিক যুগে সবকিছু আপডেট হয়েছে, তাই এখন আগে বউ দিবেন, তারপর পাওনা নিবেন। নীলি দাঁত কটমট করে তাকালো বর্ণর দিকে, কিন্তু কিছু বলল না। দুলাভাই, আপনার ভাইদের বলুন আমাদের কথা মতো কাজ করতে, না হলে কিন্তু আজকে আপনার কপালে বোঝ উঠবে না। রায়ান বেচারা পড়েছে ফাঁদে। নতুন বর কিছু বলতেও পারছে না, আবার দাঁড়িয়ে থাকাও দায়। যদিও বসতে চেয়ার দিয়েছে, কিন্তু সে বসেনি। এই ভেবে যে ও বসলে হয়তো আজ আর ওর বউ নিয়ে বাড়ি ফেরা হবে না। দাঁড়িয়ে রেখেই যা শুরু করেছে থামার নামই নেই। অহনিপটাও আসছে না, ও আসলে তাও সামাল দেওয়া যেত। এদিকে অর্থী নীরব দর্শক, মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে সবার কাণ্ড দেখছে, আর ভয় অস্বস্তিতে সিটিয়ে যাচ্ছে। তবে একদিক থেকে শান্তি পাচ্ছে, এখনও অহনিবের দেখা পায়নি। আবার এটাও ভাবছে অস্বস্তি না হয় মানুষের ভেতরের জন্য হচ্ছে, কিন্তু ভয়টা কেন হচ্ছে ওর জানা নেই। কেবলই শুধু মনের মধ্যে কু গাইছে, খারাপ কিছু হবে না তো। আচ্ছা তোমাদের কি দাবি বলো? 50,000 টাকা দিলে গেট ছেড়ে দেব। মামুনি 50,000 বানান করো তো। এই ভাইয়া, তুই কি এখানে ক্লাস নিতে এসেছিস? তুই আমার কথা ধরছিস কেন বরপক্ষ হয়ে? কে বলেছে আমি বরপক্ষ? মানে? আমি এখন কোনে পক্ষ, তোদের আমি চিনি না, দূর হ আমার সামনে থেকে। বলেই সারা গেট পেরিয়ে নীলিদের পাশে দাঁড়ালো। নীলিরা তো হেসে গড়াগড়ি খাচ্ছে, ওদিকে ছেলেরা রেগে দাঁত কটমট করে তাকিয়ে আছে মেয়েদের দিকে। অনেক ঠিক করলো এখনই এটা মেটাতে হবে, অনেক হয়েছে মজা। ও যেই কিছু বলতে যাবে তখনই বরপক্ষ থেকে কেউ বলল, তোরা এখন এইভাবে দাঁড়িয়ে কেন? মোটা গম্ভীর কণ্ঠ শুনেই চমকে গিয়ে সামনে তাকালো অর্থে, আর দেখল অহনিব দাঁড়িয়ে আছে। সাথে সাথে নীলির পেছনে নিজেকে আড়াল করলো, কিন্তু দৃষ্টি অহনিবের উপরেই নিবদ্ধ রাখলো। ব্ল্যাক টি শার্ট, সাথে গাঢ় বেগুনি কালার স্যুট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু, বাহাতে ওয়াচ, আর সে হাতটা প্যান্টের পকেটে রাখা।
ডান হাতে সানগ্লাস ঝুলছে, চুলগুলো স্পাইক করা, মুখে গম্ভীর ছাপ, তাও যেন অর্থির কাছে মারাত্মক সুন্দর লাগছে। অর্থির হঠাৎ নীলির পিছনে লুকানোটা বর্ণের নজরে পড়ল, কিন্তু আপাতত এইটার দিকেও মন দিল না। ভাই কনের বোনরা 50,000 টাকা দাবি করেছে, টাকা না দিলে গেট ছাড়বে না। আর কিছু? না ভাইও, তুমি টাকাটা দিয়ে দাও তো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, পা ব্যথা করছে। সারার কথা শুনে বর্ণ আর সিফাত অবাক চোখে তাকিয়ে রইল। হাউ ফানি, এই প্রথম বরপক্ষের মেয়ে হয়ে কেউ কনের বোনদের সাথে জুড়ি বেঁধে গেটে টাকা আদায় করছে। ভাইয়া তো, সারার দিকে হাত উঠিয়ে থামিয়ে দিল অহনীব। আর ওর বন্ধু আদিল আর পিয়ে দিনয়কে ডেকে বলল। তোর ওদের দাবি মিটিয়ে দে। তারপর বর্ণ সিফাতের দিকে তাকিয়ে বলল, এটা নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। অর্থী নীলিকে কোনোভাবে বুঝিয়ে বাড়ির ভিতরে আসলো, উদ্দেশ্য নিশির রুমে যাওয়া। ওখানে নিশি আর অনিমা আছে, করিডোর ধরে এগুচ্ছে। অর্থি বেবি, অর্থি চমকে পিছনে তাকালো, কই কেউ নেই। আশেপাশে তাকিয়ে দেখলো না, কেউ নেই। অর্থি ভাবলো হয়তো ভুল শুনেছে। দীর্ঘশ্বাস ফেলে সামনে ঘুরতেই চমকে গেল। অর্থি ঘামছে, হাত পা কাঁপছে, মনে মনে দোয়া দরুদ পড়ছে। খুব করে চাচ্ছে ওর সম্মুখে দাঁড়ানো ব্যক্তিটি যেন ওর ভ্রম হয়, মিথ্যা হয়। চাই না ওর কালো অতীত ফিরে আসুক। আমাকে ভুলে গেলে? আচ্ছা, আমি মনে করিয়ে দিচ্ছি, মিস্টার আতিফ আহসানের একমাত্র ছোট জামাই, ওর উপরে তোমার হাজবেন্ড। অর্থি ভয়ে জড়সড় হয়ে গেছে, ভাবতেও পারেনি অতীত আবার তার দরজায় কড়া নাড়বে। বেবি, কথা বলছো না কেন? রামিম ভাইয়া কবে এসেছেন দেশে? খুব কষ্টে মুখ নিয়ে কথাগুলো বের করলো অর্থি। এই তো আজ বেবি, আর এসে শুধু তোমার কাছে। আরে বাহ, তোমাকে তো দারুণ লাগছে। বলে লোভিতর চোখে তাকালো অর্থির দিকে। তুমি তো দেখি আগের মতোই চুপচাপ থাকো। ব্যাপার না, তুমি যত চুপ থাকবে ততই ভালো তোমার জন্য। আমি আসি। ওহ বেবি, তুমি এত পালাই পালাই করো কেন? তোমাকে না খুব হট লাগছে, ইচ্ছা করছে একটা চুমু দেই। অর্থির গা ঘিন ঘিন করে উঠল ঘৃণায়। কি বিছিরির চাহনি! অর্থির ইচ্ছে করছে চোখ দুটো গেলে দিতে। রামিম এক কদম এগিয়ে আসতেই অর্থি 2 কদম পিছিয়ে গেল। চঞ্চল চোখে চারপাশে তাকাচ্ছে, যদি কেউ এসে ওকে এখান থেকে ছাড়িয়ে নিত। বেবি, ভয় পাচ্ছ কেন? তোমারই তো বর, একটা চুমুতে কিচ্ছু হবে না। আর তাছাড়া তুমি মজা পাবে, কাছে এসেই দেখো। রামিম এবার এগিয়ে এসে অর্থির বাঁ হাত ধরল, আর সাথে সাথে ঠাস শব্দ হলো। চর পড়েছে রামিমের গালে, কিন্তু কে মারল চর? রামিম রক্তচক্ষু নিয়ে গালে এক হাত দিয়ে সামনে তাকিয়ে আছে। অর্থির আগে ঘেন্নায় ফসফস করে নিঃশ্বাস ছাড়ছে। হ্যাঁ, চরটা অর্থেই মেরেছে। আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার? আমাকে দুর্বল ভাবেন? আমি ভীতু? যা বলবেন আমি তাই শুনবো, এগুলো ভাবেন? তাহলে শুনে রাখুন, আপনি ভুল ভাবছেন। আর কে বলেছে আপনি আমার হাজব্যান্ড? হ্যাঁ, আমাদের তো এখনো বিয়েই হয়নি, সামান্য আংটি বদল। এর জন্য নিজেকে ডিরেক্ট আমার হাজব্যান্ড উপাধি দেন কিভাবে? নিজের কি আত্মসম্মান বলতে কিচ্ছু নেই? অর্থে একটু দম নিয়ে আবার বলল, 5 বছর আগে যা হয়েছে তা সম্পূর্ণ অতীত। হ্যাঁ, তখন আমি দুর্বল ছিলাম, কারণ আমার দুর্বলতা ছিল। না চাইতো আপনার মতো কাউকে আমার জীবনের সাথে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু এখন না, আমি দুর্বল, আর না আমার দুর্বলতা আছে। তাই ভুলও আমার কাছে ঘেঁষার চেষ্টাও করবেন না, ফল ভালো হবে না, মাইন্ড ইট। আর এক মুহূর্ত দাঁড়ালো না অর্থি। গটগট পায়ে এগিয়ে সোজা নিশির রুমে প্রবেশ করলো। এদিকে চরম আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছে রামিম। কিছুক্ষণ আগে ওর সামনে অর্থির রূপটা যেন ওকে 1000 গুণ বিস্ময় করেছে। ও ভাবতেই পারেনি অর্থি এতটা তেজি। খুব ভুল করলে বেবি, আমাকে থাপ্পড় দিয়ে নিজেকে সাহসী ভাবছো। ভাবো, আজকের এই ব্যাপারটা তোমার জীবনের কাল হবে। ভেবেছিলাম দেশে ফিরে 1 মাস টাইম দিব, কিন্তু এখন একদিনও টাইম পাবে না তুমি। আমি জানি তোমার বাপ ভাই এখন আমার সঙ্গে বিয়ে দিতে
টাল বাহানা করবে, নো প্রবলেম। রামিম কখনো কাঁচা খেল খেলে না, দেখোই না তোমার জন্য কি ওয়েট করছে। কি হয়েছে বোন, এভাবে ঘামছিস কেন? কিভাবে বলবো যে তোমাদের আমার কালো অধ্যায় আবার আমার সামনে এসেছে। না না, কিছু বলবো না। আজ এত সুন্দর মোমেন্টটা আমার জন্য নষ্ট হয়ে যাক, আমি তা চাই না। কিচ্ছু হয়নি নিশিপু, একটু গরম লাগছে, সিঁড়ি বেয়ে দৌড়ে এসেছি তো তাই।